বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির মৌলিক 4টি সমস্যা নিয়ে। অর্থনীতির মধ্যে মৌলিক এমন 4টি সমস্যা বা প্রবলেম রয়েছে, যদি এই 4টা মৌলিক সমস্যার সমাধান বের করা সম্ভব না হয়, তাহলে অর্থনীতিকে গতিময় করা যাবে না। যদি অর্থনীতিকে গতিময় করতে হয়, তাহলে অবশ্যই অর্থনীতির সেই 4টি মৌলিক সমস্যার সমাধান করতেই হবে। এজন্য পৃথিবীতে বর্তমানে যে কয়টি অর্থ ব্যবস্থা চালু আছে, সব কটি অর্থ ব্যবস্থায় অর্থনীতির এই 4টি মৌলিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এই 4টি মৌলিক সমস্যার সমাধান দেওয়া হয়েছে। কিন্তু 4টি অর্থ ব্যবস্থা, বর্তমান পৃথিবীতে যেই 4টি অর্থ ব্যবস্থা রয়েছে, এই 4টি অর্থ ব্যবস্থায় অর্থনীতির এই মৌলিক 4 সমস্যার সমাধান একভাবে দেওয়া হয় নাই, ভিন্ন ভিন্নভাবে দেওয়া হয়েছে। এই 4টি সমস্যার সমাধান দিতে গিয়ে বর্তমান পৃথিবীর যতগুলো অর্থ ব্যবস্থা রয়েছে, ইসলামী অর্থ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজবাদী অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, এই 4টি অর্থ ব্যবস্থা 4টি পথ, 4টি পন্থা অবলম্বন করেছে, 4 ভাবে সমাধান দিয়েছে। তো আমরা আজকে সেই 4টি মৌলিক সমস্যা নিয়ে প্রথমে কথা বলবো। 4টি মৌলিক সমস্যা কি, আগে তার পরিচিতি লাভ করব। 4টি মৌলিক সমস্যার পরিচিতি অর্জন করার পরে 4টি মৌলিক সমস্যার পরিচিতি লাভ করার পরে কোন অর্থ ব্যবস্থায় এই 4 সমস্যার সমাধান কিভাবে দেওয়া হয়, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা 4টি মৌলিক সমস্যা সম্পর্কে জানব, তারপরে তার সমাধান কিভাবে দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 4টি মৌলিক সমস্যার প্রথম সমস্যা হলো প্রয়োজন নির্বাচন। প্রয়োজন নির্বাচন অর্থনীতির পরিভাষায় সর্বপ্রথম যে মৌলিক সমস্যা, সেটাকে বলা হয় প্রয়োজন নির্বাচন। কারণ মানুষের চাহিদা, প্রয়োজন অসীম। মানুষের প্রয়োজনের সীমারেখা নেই, মানুষের চাহিদার সীমারেখা নেই। সেই প্রয়োজনটা মানুষের ব্যক্তিগত জীবনে রয়েছে। আমার, আপনার, প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনে অনেক চাহিদা আছে, অনেক প্রয়োজন আছে, আছে না? ঠিক তেমনিভাবে সেই চাহিদা বা সেই প্রয়োজন মানুষের পারিবারিক জীবনে রয়েছে, আছে না? মানুষের পারিবারিক জীবনে অনেক চাহিদা, অনেক প্রয়োজন। 3 নম্বর, সেই চাহিদা বা প্রয়োজন মানুষের রাষ্ট্রীয় জীবনে রয়েছে, রাষ্ট্রীয় জীবনে রয়েছে। 4 নম্বর, সামাজিক জীবনে রয়েছে। 5 নম্বর, আন্তর্জাতিক জীবনে রয়েছে। তো এই এত ব্যাপক চাহিদা, এত বেশি প্রয়োজন, অসীম চাহিদা, অসীম প্রয়োজন। আর এই প্রয়োজন বা চাহিদাগুলো ব্যক্তিগত জীবনেও থাকতে পারে, পারিবারিক জীবনেও থাকতে পারে, সামাজিক জীবনেও থাকতে পারে, রাষ্ট্রীয় জীবনেও থাকতে পারে, আন্তর্জাতিক জীবনেও থাকতে পারে। এখন এত চাহিদা, এত চাহিদা, এত প্রয়োজন, কিন্তু এর বিপরীতে আমি যে চাহিদাকে পূরণ করব, প্রয়োজন মিটাবো, উপকরণ কিন্তু এত বেশি নেই। উপকরণ কি এত বেশি আছে? চাহিদা পূরণ করার উপকরণ কিন্তু সীমিত, উপকরণ সীমিত। তাহলে উপকরণ সীমিত আর প্রয়োজন বা চাহিদা বেশি। এখন যদি আমি
প্রয়োজন বা চাহিদাকে পূরণ করতে হয়, তাহলে উপকরণ যেহেতু সীমিত, এজন্য কিছু চাহিদাকে কিছু চাহিদার উপরে অগ্রাধিকার দিতে হবে, কিছু প্রয়োজনকে কিছু প্রয়োজনের উপরে অগ্রাধিকার দিতে হবে। এই যে সীমিত উপকরণ থাকার কারণে একসাথে সবগুলো প্রয়োজন সবগুলো চাহিদা পুরা করা যায় না, বরং কিছু চাহিদার উপরে কিছু চাহিদাকে অগ্রাধিকার দিতে হয়, কিছু প্রয়োজনের উপরে আরো কিছু প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হয়। এই যে একটা জিনিস, কিছু চাহিদার উপরে কিছু চাহিদাকে অগ্রাধিকার দিতে হয়, এটাকেই বলা হয় প্রয়োজন নির্বাচন। কিছু প্রয়োজনের উপরে আরো কিছু প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হয়, এটাকেই বলা হয় প্রয়োজন নির্বাচন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আপনার কাছে টাকা আছে মাত্র 100, টাকা মাত্র 100, অপরদিকে আপনার হাতে চাহিদা বা প্রয়োজন 3টা। কয়টা? 1 নম্বর, খাবারের আপনার প্রয়োজন, খাবারের প্রয়োজন। 100 টাকা দিয়ে আপনি খাবার চাইলে খেতে পারবেন, ঠিক আছে। নাম্বার 2, আপনার স্ত্রী অসুস্থ, স্ত্রী অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, তাহলে ডাক্তার দেখানোর প্রয়োজন। তাহলে 1 নম্বর খাবারের প্রয়োজন, 2 নম্বর চিকিৎসার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন। কিন্তু টাকা মাত্র কত? 100। খাবার খেলে ডাক্তার দেখাতে পারবেন না, ডাক্তার দেখালে খেতে পারবেন না। নাম্বার 3, আপনার কাপড় ক্রয় করার চাহিদা আছে, প্রয়োজন আছে। তাহলে মোট প্রয়োজন কয়টা হলো? নাম্বার 1 খাবারের প্রয়োজন, নাম্বার 2 চিকিৎসার প্রয়োজন, নাম্বার 3 কাপড় ক্রয় করার প্রয়োজন। তাহলে খাবারের প্রয়োজন, স্ত্রীকে চিকিৎসা করানোর দরকার বা চাহিদা বা প্রয়োজন, কাপড় ক্রয় করার চাহিদা আছে। টাকা মাত্র কত? 100। 100 টাকা দিয়ে 3টা চাহিদাকে একসাথে আদায় করা সম্ভব নয়। একসঙ্গে এই 100 টাকা দিয়ে 3টাকে প্রয়োজন, এই 3টা প্রয়োজন বা চাহিদাকে পূরণ করা সম্ভব নয়। কোনো একটা আমি পূরণ করতে পারবো, হয়তো বা খেতে পারবো, অথবা 100 টাকা দিয়ে স্ত্রীকে মোটামুটি কিছু ঔষধ কিনে দিতে পারবো, অথবা 100 টাকা দিয়ে কিছু কাপড় ক্রয় করতে পারবো, খুবই অল্প। তাহলে যে কোনো একটা আমি করতে পারছি। তাহলে আমার কাছে উপকরণ আছে এমন যে উপকরণ দিয়ে একটা পুরা করতে পারবো, কিন্তু আমার প্রয়োজন কয়টা? 3টা। তাহলে এখানে উপকরণ কম হয়ে গেল আর চাহিদা বা প্রয়োজন বেশি হয়ে গেল। এখন আমি একসঙ্গে 3টা আদায় করতে পারছি না, তাহলে কি করতে হবে? এই 3টা প্রয়োজন থেকে এমন একটা প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে যেটা সবচেয়ে বেশি দরকারি, এখন যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আমার দরকার, আমি সেইটাকে বাকি 2টার উপরে অগ্রাধিকার দিব। এরপরে ওই 100 টাকা যে আছে ওই টাকা দিয়ে যেই দরকারটা সবচেয়ে বেশি, যেই প্রয়োজনটা সবচেয়ে বেশি, সেইটা কি করব? পূরণ করব। ব্যাপারটি ক্লিয়ার হয়েছে? যে উপকরণ কম কিন্তু প্রয়োজন কি বেশি, উপকরণ কম চাহিদা বেশি, এজন্য একসাথে সব চাহিদা পুরা করা যায় না। একসাথে যেহেতু সব চাহিদা পুরা করা যায় না, এজন্য কিছু চাহিদাকে কিছু প্রয়োজনকে আরো কিছু চাহিদা বা প্রয়োজনের উপরে অগ্রাধিকার দিতে হয়। এখন আমি কোন চাহিদাটাকে অগ্রাধিকার দিব, কোন প্রয়োজনটাকে অগ্রাধিকার দিব, এই মুহূর্তে কোনটা আমার জন্য জরুরি, এই যে বিষয়গুলো, এটাকেই অর্থনীতির পরিভাষায় বলা হয় প্রয়োজন নির্বাচন। প্রয়োজন নির্বাচন। যদি কেউ প্রয়োজন নির্বাচন করার ক্ষেত্রে ভুল করে, তাহলে সে অনেক ক্ষতির সম্মুখীন হবে, অনেক ক্ষতির। যেমন একজন মানুষ, সে তার কাপড় ক্রয় করবে, তার কাপড় ক্রয় করার দরকার, অপরদিকে তার খাবার ক্রয় করারও দরকার। এখন যদি সে মনে করে যে খাবার তো না খেলেও কেউ দেখবে না, কিন্তু নতুন কাপড় না হলে সমাজে তো আমি একটা স্টাইল করে চলতে পারবো না, এই জন্য সে খাবার ক্রয় না করে কি করলো? কাপড় ক্রয় করলো। 2টা চাহিদা ছিল, টাকা ছিল একটার মতো, একটা আদায় করতে পারবে এই পরিমাণ টাকা ছিল, সে কাপড়ের যে চাহিদা সেটাকে অগ্রাধিকার দিয়েছে, খাবারের চাহিদাকে অগ্রাধিকার দেয় নাই, ঠিক আছে। এখন দেখো,
যখন তার পরিবারে খাবার নেই, খাবার না খাওয়ার কারণে তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। এখন যে এরা অসুস্থ হলো, ডাক্তার দেখাতে অনেক টাকা লাগবে না? তো যদি প্রয়োজন নির্বাচন করার সময় কাপড় ক্রয় করার যে চাহিদা, যদি সেটিকে অগ্রাধিকার না দিয়ে খাবারটাকে অগ্রাধিকার দিত, তাহলে বাচ্চাগুলো অসুস্থ হতো না, স্ত্রী অসুস্থ হতো না। যদি এরা অসুস্থ না হতো, তাহলে এদের পিছনে এত বেশি টাকাও ব্যয় করতে হতো না। তাহলে প্রয়োজন নির্বাচন, আপনি কোন প্রয়োজনটাকে অগ্রাধিকার দিবেন, যদি এখানে ভুল করেন তাহলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এজন্য প্রয়োজন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রয়োজনটা আমার জন্য এই মুহূর্তে দরকারি এবং এটা খুবই জরুরি, এই প্রয়োজনটা অগ্রাধিকার না দিয়ে যদি আমি অন্যটাকে অগ্রাধিকার দেই, তাহলে আমি লসের বা ক্ষতির সম্মুখীন হব। এটাকেই বলা হয় অগ্রাধিকার, প্রয়োজন নির্বাচন। প্রয়োজন নির্বাচন। আচ্ছা, এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা একটা মানুষের জীবনেও হতে পারে, একটা মানুষের লাইফেও হতে পারে, আবার এই প্রয়োজনটা একটি রাষ্ট্রেরও হতে পারে। একটি রাষ্ট্রেরও কি হয়, প্রয়োজন নির্বাচনের দরকার হয়। একজন ব্যক্তিরও কি হয়, প্রয়োজন নির্বাচনের দরকার হয়। পাশাপাশি একটা প্রতিষ্ঠানেরও কি হয়, প্রয়োজন নির্বাচনের দরকার হয়। ব্যক্তির কথা তো বললামই, একটা প্রতিষ্ঠান যেমন একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট, তো সেখানে চাহিদার কিন্তু অভাব নেই, অনেক চাহিদা রয়েছে। যেমন স্কুলের বা কলেজের, ইউনিভার্সিটির দুটি চাহিদা রয়েছে। একটি পাঠাগার করতে হবে, লাইব্রেরি করতে হবে, একটি ছাত্রাবাস করতে হবে। চাহিদা কয়টি? কিন্তু টাকা আছে এই পরিমাণ, যে পরিমাণ টাকা দিয়ে কোনো একটা এই মুহূর্তে করতে পারবে। একসঙ্গে দুইটি করা সম্ভব নয়। তাহলে উপকরণ সীমিত, চাহিদা বেশি। উপকরণ আছে একটির, চাহিদা হলো দুটি। তাহলে এই প্রতিষ্ঠান এখন কি করবে? প্রথমে কি লাইব্রেরি করবে, না প্রথমে ছাত্রাবাস করবে? তাহলে এই যে একটা প্রয়োজন নির্বাচন, এটা একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়েছে। তো এই প্রয়োজন নির্বাচনটা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হতে পারে। 3 নম্বর, এই প্রয়োজন নির্বাচনটা একটা রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে, একটা রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে। যেমন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের প্রয়োজন চাহিদা অনেক বেশি। যেমন ফর এক্সাম্পল আমি কয়েকটা চাহিদার কথা বলি। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করা। বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়, কোনো কোনো রাস্তায় নৌকা দিয়ে কি হতে হয়, চলাচল করতে হয়, এত পানি, অনেক অনেক পানি, অনেক জলাবদ্ধতা। তাহলে এটা একটা প্রয়োজন, যে জলাবদ্ধতা কি করা, নিরসন করা, দূর করা। আরেকটা প্রয়োজন ঢাকা শহরে যানজট কি করা, দূর করা, যানজট দূর করা, এটা একটা প্রয়োজন। তাহলে একটা প্রয়োজন কি, জলাবদ্ধতা দূর করা, আরেকটা প্রয়োজন যানজট দূর করা। যেমন বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োজন শিক্ষা খাতের কি করা, শিক্ষার উন্নয়ন করা, শিক্ষার মান কি করা, উন্নয়ন করা, শিক্ষার মান উন্নয়ন করা। এক্ষেত্রে অনেক টাকা পয়সার দরকার। যেমন আরেকটা দরকার, আরেকটা প্রয়োজন বর্তমানে তো নির্মিত হচ্ছেই, পদ্মা সেতু নির্মাণ করা, পদ্মা সেতু নির্মাণ করা। তো এ জাতীয় অনেক কিছু রয়েছে, অনেক প্রয়োজন আছে না। একটা রাষ্ট্রের কি নাই, প্রয়োজনের অভাব নেই। কিন্তু একটা রাষ্ট্র কি একসাথে সব কাজ করতে পারবে? একসাথে সব কাজ করতে পারবে না। রাষ্ট্রের একটা বাজেট থাকে প্রতি বছর, এই বাজেট অনুযায়ী সে এই বছর কাজ করতে পারে, বাজেটের বাইরে কাজ করতে পারবে না। তো এই বাজেটের মধ্যে সে কি কি কাজ করবে, তার হাতে অনেক প্রয়োজন থাকে। এই সকল প্রয়োজন থেকে যেই কাজগুলো এই মুহূর্তে খুবই জরুরি, সেই সকল কাজকে বাছাই করা হয়, নির্বাচন করা হয়। নির্বাচন করে সেই কাজগুলোই বাজেটের মধ্যে রাখা হয়। তাই আমরা কি বুঝলাম? এই প্রয়োজন নির্বাচন ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে, রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে। যাই হোক, মোটামুটি আমাদের কাছে প্রয়োজন নির্বাচন এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এটা হলো অর্থনীতির প্রথম সমস্যা। আপনাকে অবশ্যই প্রথমে কি করতে হবে, প্রয়োজন বা চাহিদা নির্বাচন করতে হবে, যে আমি সীমিত উপকরণ দিয়ে প্রথমে কোন প্রয়োজনটা পুরো করব। এটা হলো
প্রথম সমস্যা। যদি আপনি এখানে ভুল করেন তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। 2 নম্বর যে প্রবলেম অর্থনীতির, সেটা হলো উপকরণ নির্ধারণ। উপকরণ নির্ধারণ। একজন ব্যক্তি বা একটি রাষ্ট্রের কাছে অনেকগুলো উপকরণ থাকে, অনেক। একজন ব্যক্তির কাছেও অনেক উপকরণ থাকে, একটি রাষ্ট্রের কাছেও অনেক উপকরণ থাকে। আবার সে উপকরণগুলো উৎপাদনশীল হয়, যেমন পুঁজি, ভূমি, শ্রম, কারখানা ইত্যাদি। আপনার কাছে ভূমি রয়েছে, এটা একটা উপকরণ। এই ভূমির মাধ্যমে আপনি অনেক কিছু উৎপাদন করতে পারবেন, পারবেন না? আপনি সেখানে মাছ চাষ করতে পারবেন, সবজি চাষ করতে পারবেন, আপনি সেটাকে ভাড়ায় দিতে পারবেন। মানে এখান থেকে আপনি অনেক কিছুই ইনকাম করতে পারবেন। এখানে আপনি ফসল উৎপাদন করতে পারবেন, এটাকে আপনি লিজ দিয়ে, ভাড়া দিয়ে এটা থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো এগুলা কি উৎপাদনশীল? এগুলো কি উৎপাদনশীল? তো একটা ব্যক্তির কাছেও যেরকম কি থাকে, অনেক উপকরণ থাকে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের কাছেও কি থাকে, অনেক উপকরণ থাকে। কারখানা, অনেক কারখানা আছে প্রাইভেট, যেগুলা ব্যক্তিগত কারখানা। অনেক কারখানা আছে রাষ্ট্রীয় কারখানা। তো এই রাষ্ট্রীয় কারখানা হোক বা ব্যক্তি পর্যায়ের ব্যক্তিগত কারখানা হোক, হ্যাঁ, সেগুলো থেকে অনেক উৎপাদন হচ্ছে না? উৎপাদন হচ্ছে। যাই হোক, উপকরণ অনেক অনেক উপকরণ রয়েছে, ব্যক্তিরও রয়েছে, রাষ্ট্রেরও রয়েছে। আর এগুলো কি হয়? উৎপাদনশীল হয়। যেমন বললাম, এই যে পুঁজি, শ্রম, কারখানা, ভূমি ইত্যাদি। তো এখন এই যে উপকরণগুলো আমার কাছে আছে বা রাষ্ট্রের কাছে আছে, এই উপকরণগুলোকে আমি কোথায়, এই উপকরণগুলোকে আমি কোথায় বিনিয়োগ করব, কোথায় বিনিয়োগ করব এবং কি হারে, কি পরিমাণে বিনিয়োগ করব? আমার কাছে টাকা আছে, পুঁজি, এটাকে আমরা টাকা বললাম, পুঁজি বা টাকা আছে। এই টাকাটাকে আমি কোথায় বিনিয়োগ করব? যদি এটাকে আমি ব্যবসায় বিনিয়োগ করি তাহলে কেমন লাভ হবে? এটা একটা। যদি এটাকে আমি একটা ভূমিতে চাষাবাদ করব, যদি সেখানে বিনিয়োগ করি আমার কেমন লাভ হবে? এই যে একটা জিনিস, মানে এই উপকরণটাকে আমি কোথায় বিনিয়োগ করব, এটা একটা জিনিস। আরেকটা বিষয়, কি পরিমাণে বিনিয়োগ করব, কি পরিমাণে বিনিয়োগ করব। তো একটা রাষ্ট্রের কাছে হোক বা ব্যক্তির কাছে হোক অনেক উপকরণ থাকে। তো সেই উপকরণগুলোকে আমরা কোথায় বিনিয়োগ করব এবং কি পরিমাণ বিনিয়োগ করব, এটাকে কি করতে হবে? নির্ধারণ করতে হবে। এটাকেই বলা হয় উপকরণ নির্ধারণ। এটাকেই বলা হয় কি? উপকরণ। যেমন আমার কাছে বা কোনো এক ব্যক্তির কাছে 5 বিঘা জমি রয়েছে, 5 বিঘা জমি রয়েছে। এই জমিতে সে মাছ চাষ করতে পারে, ধান চাষ করতে পারে, তরমুজ চাষ করতে পারে, টমেটো চাষ করতে পারে। এখানে সে অনেক কিছুই করতে পারে, আবার এটাকে ভাড়া দিতেও পারে। তাহলে এখন তাকে নির্ধারণ করতে হবে, এটা একটা উপকরণ, এখান থেকে উৎপাদন হবে, এখান থেকে আয় হবে। তাহলে এখন তাকে নির্ধারণ করতে হবে এই উপকরণের, মানে এই ভূমির কি পরিমাণ অংশে আমি ধান চাষ করব, কি পরিমাণ অংশে মাছ চাষ করব, কি পরিমাণ অংশ ভাড়ায় দিব, না পুরোটাই ভাড়ায় দিয়ে দিব, না পুরো ভূমিতেই মাছ চাষ করব, না পুরো ভূমিতেই তরমুজ চাষ করব। এই যে উপকরণ, এই উপকরণ থেকে আমি যে উৎপাদন করব, ইনকাম করব, এখন কিভাবে ইনকাম করব, কি পরিমাণ ধান চাষ করে ইনকাম করব, কি পরিমাণ ভাড়ায় দিয়ে ইনকাম করব, এটা কি করতে হবে? নির্ধারণ করতে হবে। এটাকেই বলা হয় উপকরণ নির্ধারণ। এটাকে বলা হয় উপকরণ নির্ধারণ। তো এই উপকরণটা অবশ্যই আপনাকে নির্ধারণ করা বুঝতে হবে এবং সঠিকভাবে নির্ধারণ করতে হবে। যদি আপনি সঠিকভাবে উপকরণ নির্ধারণ করতে না পারেন তাহলে আপনি কি হবেন? লসের সম্মুখীন হবেন। জাস্ট ফর এক্সাম্পল, আপনার কাছে কি রয়েছে? ভূমি আছে, অনেক ভূমি আছে। তো আপনি এখন যে সময়টা যাচ্ছে এই সময়ের মধ্যে অনেক শাকসবজি হয়, বরবটি হয়, তারপরে শিম হয়, এসব বিষয়ে মানুষ কি করে? এগুলা মানুষ চাষ করে। তা আপনি এখন ভাবলেন
যে আমি আমার এই ভূমিতে এই শাক সবজি চাষ না করে আমি এখানে এখন কি লাগাবো? আপেল লাগাবো। আমি এখানে চাষ করব কি? আপেল। বা আমি এখানে কমলার কি করব? বাগান করব। এখন আপনি অনেক টাকা পয়সা ব্যয় করে এই ভূমিতে কি করলেন? কমলার বা আপেলের বাগান করলেন। আপনার উদ্দেশ্য কি? যে কমলার দাম তো অনেক বেশি, আপেলের দাম অনেক বেশি, তাহলে আমার উৎপাদন বেশি হবে, ইনকাম বেশি হবে। তো এই উপকরণের মধ্যে আপনি কি করেছেন? বেশি ইনকাম করার জন্য শাকসবজি চাষ না করে আপেল বা কমলা চাষ করেছেন। কিন্তু আপনার এইটা মাথায় নেই যে বাংলাদেশের এই ভূমিতে আপেল বা কমলা ভালো হয় না। ভালো হয়? বাংলাদেশের যে ভূমি, এই ভূমিতে কি হয় না? আপেল বা কমলা ভালো হয় না। সিলেটে প্রচুর পরিমাণে কমলা হয়, ঠিক আছে, কিন্তু আপনি যে এলাকায় থাকেন সেখানে হয়তো বা ভালো হয় না, কিন্তু আপনি সেটাকে মাথায় রাখেন নাই। মাথায় না নিয়ে আপনি সেই ভূমিতে কি করেছেন? কমলার বাগান করেছেন। গাছ হয়েছে ঠিকই, কিন্তু কমলা ধরে না। তাইলে আপনি এই যে উপকরণ নির্ধারণ করলেন, এখানে আপনি কমলার বাগান করলেন, এখানে আপনি 2-3 বছর শ্রম দিলেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, বিনিময়ে আপনি কিছু পাবেন না। তাহলে এই উপকরণ নির্ধারণ করার ক্ষেত্রে আপনার ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে আপনি অর্থনৈতিকভাবে কি হয়েছেন? অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য আপনাকে কি করতে হবে? উপকরণটা খুব ভালোভাবে যাচাই বাছাই করে নির্ধারণ করতে হবে যে কোথায় এবং কিভাবে, কোথায় এবং কি পরিমাণে বিনিয়োগ করলে আমি লসের সম্মুখীন হব না। এটাকে বলা হয় উপকরণ নির্ধারণ। অর্থনীতির 3 নম্বর যে প্রবলেম বা 3 নম্বর যে সমস্যা, সেটা হলো উৎপাদিত পণ্য এবং লভ্যাংশ প্রক্রিয়া। এটাকে উৎপাদন বন্টন প্রক্রিয়াও বলা হয়। উৎপাদন বন্টন প্রক্রিয়াও বলা হয়। উৎপাদন বন্টন প্রক্রিয়া কি? এটা সবাই খুব ভালো করে খেয়াল করো। আমরা প্রথমে বলে এসেছি প্রয়োজন নির্বাচন। প্রয়োজন নির্বাচন। 2 নম্বরে বলে এসেছি উপকরণ নির্ধারণ। এই দুইটা প্রবলেমের কথা বলে এসেছি। প্রয়োজন নির্বাচন। মনে করো আপনার বাসা এই এলাকাতে, উত্তরাতে। এখন আপনি দেখলেন যে উত্তরার মানুষের ব্যাপক চাহিদা রয়েছে, তারা শাকসবজি খুব পছন্দ করে। তাহলে এখানে শাকসবজি অনেক ভালো চলবে। তাহলে আপনি উত্তরার মানুষের দিকে খেয়াল করে আপনি এই যে মানুষের একটা প্রয়োজন, মানুষের প্রয়োজন কি? তারা অনেক বেশি শাকসবজি পছন্দ করে, অনেক বেশি পরিমাণে খায়। তো এই প্রয়োজনটার দিকে লক্ষ্য করে আপনি কি করলেন? ভূমিতে শাকসবজি চাষ করলেন। তাহলে এখানে মানুষের প্রয়োজনটাকেও আপনি নির্ধারণ করে নিয়েছেন, নির্বাচন করে নিয়েছেন যে মানুষের প্রয়োজন শাকসবজির। প্রয়োজন নির্বাচন করার কারণেই আপনি উপকরণ কি করেছেন? নির্ধারণ করতে পেরেছেন। আপনি ভূমিতে কি করলেন? শাকসবজি চাষ করলেন। তাহলে এখানে প্রয়োজন নির্বাচন করা হয়েছে, উপকরণ নির্ধারণ করাও হয়েছে। তাহলে এই দুইটা করার পরে এবার ভূমিতে কি হয়েছে? শাকসবজি উৎপন্ন হয়েছে, উৎপাদিত হয়েছে। এই শাকসবজি হওয়ার পরে এই শাকসবজি আপনি কি করলেন? বাজারে নিয়ে বিক্রি করলেন। বিক্রি করে আপনি অর্থ আয় করলেন, ইনকাম করলেন। তাহলে এই যে একটা জিনিস, মানুষের প্রয়োজনটা বুঝলেন, প্রয়োজন নির্বাচন করলেন, সেই হিসাবে আপনি শাকসবজি উৎপাদন করলেন। উৎপাদন করার পরে বাজারে নিয়ে বিক্রি করলেন, বিক্রি করে ইনকাম করলেন। ইনকাম করার উপরে যে অর্থটা আপনার কাছে আসলো, এই অর্থটাকে আপনি কিভাবে বন্টন করবেন? এটা হলো 3 নম্বর। এটা হলো কি? 3 নম্বর। অর্থাৎ প্রয়োজন নির্বাচন এবং উপকরণ নির্ধারণ করার পরে যে আয় হবে বা যেই উৎপাদন হবে, আয় হতে পারে, উৎপাদনও হতে পারে, তাই না? তাহলে প্রয়োজন নির্বাচন করার পরে এবং উপকরণ নির্ধারণ করার পরে যে আয় হবে বা যে উৎপাদন হবে, সেই উৎপাদিত পণ্য সমাজের মানুষের মাঝে কিভাবে বন্টন করবেন? সেই আয়টাকে আপনি কিভাবে বন্টন করবেন? সেই উৎপাদনটাকে আপনি কিভাবে বন্টন করবেন? কোন পন্থায় বন্টন করবেন? কোন সিস্টেমে বন্টন করবেন? কোন রুলস বা নীতিমালাকে ফলো করে আপনি এই উৎপাদনটাকে বন্টন করবেন? এই বন্টন মানে কাউকে হাদিয়া দিয়ে দেওয়া নয়। এটা অর্থনীতির পরিভাষায় যে বন্টন, সেই বন্টন আমরা বলছি, এটা নিয়ে কথা বলবো। তো আপনি কোন পন্থা অবলম্বন করে আপনার এই উৎপাদনটাকে ব্যয় করবেন, এইটাই হলো কি 3 নম্বর অর্থনীতির
প্রবলেম, উৎপাদন বন্টন প্রক্রিয়া। তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে। তো এই যে উৎপাদন বন্টন, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, যাই হোক। তো যেমন ধরেন, খুব ভালো করে বুঝেন, উৎপাদনের পিছনে 4টি হাত কাজ করে। একটা পণ্য উৎপাদনের পিছনে 4টি হাত কাজ করে। 1 নম্বর উদ্যোক্তা। 1 নম্বর কি? কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়। এখানে ভূমিতে চাষ করা হবে, এই চাষটা কি অটোমেটিকলি হয়ে যাবে? এমনি এমনি হয়ে যাবে? তাহলে কি করতে হবে? কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। তাহলে উৎপাদনের পিছনে 4টি হাত কাজ করে। 1 নম্বর উদ্যোক্তা, কাউকে না কাউকে কি নিতে হয়? উদ্যোগ নিতে হয়। একটা কারখানা হবে, সেটা কি এমনি এমনি হয়ে যাবে? কারখানাটি এমনি এমনি হবে না, বরং কাউকে না কাউকে কারখানা তৈরি করার উদ্যোগ নিতে হবে। তাহলে উৎপাদনের পিছনে 4টি হাত কাজ করে। 1 নম্বর উদ্যোক্তা। 2 নম্বর ভূমি। আপনি যে উৎপাদন করবেন, এখানে ভূমি লাগবে না? অবশ্যই ভূমি লাগবে। ভূমিবিহীন তো উৎপাদন করতে পারবেন না। আপনি ধান চাষ করবেন, গম চাষ করবেন, শাকসবজি চাষ করবেন, আপনি একটা কারখানা কি করবেন? তৈরি করবেন, কারখানা বানাবেন, ভূমি লাগবে না? ভূমি লাগবে। কি লাগবে? ভূমি লাগবে। অর্থনীতির পরিভাষায় ভূমির একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে, সেটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। ভূমি বলতে ওখানে শুধুই মাটিকে ভূমি বলে না, ভূমির একটা ব্যাপক সংজ্ঞা রয়েছে, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইমে আলোচনা করব। তাহলে 1 নম্বরে কি লাগবে? উদ্যোক্তা লাগবে। 2 নম্বরে ভূমি লাগবে। 3 নম্বরে শ্রম লাগবে। আপনার ভূমি আছে, আপনি উদ্যোগ নিয়েছেন, আমি এই ভূমিতে কি করব? ধান চাষ করব। শ্রমবিহীন ধান চাষ হয়ে যাবে? শ্রম দিতে হবে না? তাহলে এই উৎপাদনের পিছনে 3 নম্বরে কি লাগবে? শ্রম দিতে হবে। 4 নম্বরে পুঁজি লাগবে। টাকাবিহীন কোনো কিছু করা সম্ভব? আপনি প্রত্যেকদিন সকালে মাঠে যান গরু নিয়ে, হাল চাষ করেন, কিন্তু আপনার টাকা নেই, পুঁজি নেই, যেই কারণে আপনি যে বীজ ক্রয় করবেন সেটা পাচ্ছেন না। তাহলে ভূমি থাকার পরেও, উদ্যোগ নেওয়ার পরেও, শ্রম দেওয়ার পরেও যদি আপনার টাকা না থাকে, যদি আপনি সেখানে বীজ বপন করতে না পারেন, তাহলে কি ফলাফল আসবে? উৎপাদন আসবে? তাহলে বোঝা গেল উৎপাদনের পিছনে মোট 4টি হাত রয়েছে। কয়টা? 1 নম্বর কি লাগে? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পুঁজি। উদ্যোক্তা লাগবে, কাউকে উদ্যোগ নিতে হবে। ভূমি লাগবে, উদ্যোগ নিয়ে যেই ভূমিতে কাজ করবে। শ্রম লাগবে, উদ্যোগ নেওয়ার পরে, ভূমি পাওয়ার পরে সেই ভূমির মধ্যে কি দিতে হবে? শ্রম দিতে হবে। 4 নম্বর পুঁজি লাগবে, যেই বিনিয়োগ করবে, মানে টাকা দিয়ে সেখানে কি করতে হবে? কোনো কিছু লাগাতে হবে। ঠিক আছে না? টাকাবিহীন তো কিছু হবে না। তাহলে এই 4টি জিনিস যখন সমন্বয় হবে, উদ্যোক্তা, ভূমি, শ্রম, পুঁজি, এই 4টাকে যখন সমন্বয় করা হবে, তখন কি আসবে? উৎপাদন আসবে। তখন কি আসবে? উৎপাদন আসবে। তাহলে আমি একটা পণ্য উৎপাদন করলাম, এখানে এই 4টি হাত রয়েছে, 4টা হাত রয়েছে। এখন এই উৎপাদিত পণ্য, এটাকে আমি এই 4টার মধ্যে কিভাবে ভাগ করব? বা এই উৎপাদিত পণ্য বিক্রি করে আমি যে অর্থটা ইনকাম করলাম, যে টাকাটা আমি পাইলাম, সেই টাকা এই 4 যে প্রকার, উদ্যোক্তা, ভূমি, শ্রম, পুঁজি, এই 4টি হাত, 4 প্রকারের মধ্যে আমি আমার আয়টাকে কিভাবে ভাগ করব? এটাই হলো এই 3 নম্বর কি প্রক্রিয়া, 3 নম্বর সমস্যা। যেমন ধরেন, আমি ইনকাম করলাম একটা ভূমির মধ্যে, আমি একটা ভূমি কি করলাম? ভাড়ায় নিলাম। কারো কাছ থেকে একটা জমি ভাড়ায় নিলাম। ভাড়ায় নিয়ে আমি সেখানে শ্রমিকের মাধ্যমে কি করলাম? ধান চাষ করলাম বা গম চাষ করলাম। আমি গম চাষ করলাম। তাহলে আমাকে প্রথমে উদ্যোগ নিতে হয়েছে। তারপরে 2 নম্বরে আমি কি করেছি? জমিটা ভাড়ায় নিয়েছি। জমিটা ভাড়ায় নিয়েছি। 3 নম্বরে শ্রমিক নিয়োগ করে আমি এখানে কি করেছি? গম চাষ করেছি। আমি যে গম চাষ করব, শ্রমিককে যে আমি পারিশ্রমিক দিব, শ্রমিককে কি দিব? পারিশ্রমিক দিব। গমের যে বীজ বপন করব, আমার কাছে টাকা নেই, ব্যাংক থেকে বা কারো কাছ থেকে আমি সুদের উপরে টাকা নিয়ে এসেছি, এটাকে বলা হয় পুঁজি। তাহলে আমি উদ্যোগ নিলাম, কারো কাছ থেকে জমিন
বা ভূমি ভাড়ায় নিলাম 2 নম্বর। 3 নম্বর শ্রমিক কি করলাম, রাখলাম পারিশ্রমিকের বিনিময়ে, শ্রমিককে যে পারিশ্রমিক দিব, তারপরে গম চাষ করব, টাকা লাগবে, সেই টাকা আমি কারো কাছ থেকে সুদে আনলাম। তাহলে মোট 4টা কি হাত হলো না? এবার আমি গম উৎপাদন করলাম, গম উৎপাদন হলো, গম বিক্রি করলাম, বিক্রি করে টাকা অর্জন করলাম। এখন আমি কাকে কি পরিমাণ দিব? আমি এই গমের উৎপাদিত টাকা থেকে ভূমির ভাড়া কি পরিমাণ দিব? ভাড়া আমাকে দিতে হবে না? ভাড়া কি পরিমাণ দিব? শ্রমিককে পারিশ্রমিক কি পরিমাণ দিব? আমি যে টাকা সুদে আনলাম, কি পরিমাণ সুদ তাকে দিতে হবে, কয় পার্সেন্ট হারে তাকে সুদ দিতে হবে? তার মূল টাকা তো ফেরত দিতেই হবে, সুদ দিতে হবে না। তাহলে আমি পুঁজির কি পরিমাণ সুদ দিতে হবে, শ্রমিককে কি পরিমাণ পারিশ্রমিক দিব, জমির ভাড়া কি পরিমাণ দিব, এই 3টা দেওয়ার পরে যা থাকবে সেটা কে পাবে? উদ্যোক্তা পাবে। তো এখানে এই যে শ্রমিককে কি পরিমাণ পারিশ্রমিক দিব, জমির ভাড়া কি পরিমাণ দিব, পুঁজির সুদ কি পরিমাণ দিব, এইটাই হলো বন্টন প্রক্রিয়া। মানে উৎপাদিত সম্পদটা কাকে কি পরিমাণ দিব, কাকে কি পরিমাণ দিব, উৎপাদিত পণ্যটা বাজারজাত করে যে ইনকাম হবে, যে লাভ আসবে, সেই লাভটা কোন নীতিমালার উপর ভিত্তি করে আমি বন্টন করব, এটাই হলো কি তৃতীয় প্রক্রিয়া। যদি এখানে কেউ ভুল করে তাহলেও তার লস হবে। যেমন এক্সাম্পল দেই, আপনার ধারণা নাই যে এই জমিতে গম চাষ করলে আমি কত টাকার গম পাবো। ফর এক্সাম্পল, এই জমিতে গম চাষ করলে এখান থেকে উৎপাদন হবে 1 লক্ষ টাকার, আপনি এখানে 1 লক্ষ টাকা পাবেন। তাহলে আপনি ভূমিটা বা জমিটা ভাড়ায় নেওয়ার পূর্বে আপনাকে এটা ভাবতে হবে যে আমি এখানে মোটামুটি 1 লক্ষ টাকা পাবো। যদি 1 লক্ষ টাকা পাই, তাহলে আমি ভূমির ভাড়া কি পরিমাণ দিব? যদি আমি এখানে ভূমির ভাড়া দিয়ে দিই 20,000 টাকা, তাহলে যারা শ্রমিক আছে এদেরকে দিয়ে কাজ করাবো, ওখানে আরো 20,000 টাকা লাগবে। আবার পুঁজি, গম কিনতে হবে, আরো অনেক কাজ রয়েছে, তো এগুলোর পিছনে আরো 20,000 টাকা লাগবে। 60,000 টাকা হয়ে গেল না? সুদ দিতে হবে, আরো কিছু, প্রায় 70,000 টাকা কি হয়ে গেছে? ব্যয় হয়ে গেছে। তাহলে এটা সে প্রথমেই কি করে নির্ধারণ করে যে আমি এখান থেকে কি পরিমাণ উৎপাদন করতে পারবো এবং এ থেকে কি পরিমাণ আয় হবে, সেই আয়টাকে মাথায় রেখে সে কি করে? জমির ভাড়া নির্ধারণ করে। সেই আয়টাকে মাথায় রেখে শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ করে। সেই আয়টাকে মাথায় রেখে পুঁজির সুদ কি করে? নির্ধারণ করে। এটাই। এখন আমি যদি সঠিকভাবে কি পরিমাণ আয় হতে পারে, যদি এটাকে আমি পরিমাপ করতে না পারি, এখান থেকে আয় হবে 1 লক্ষ, আমি ভেবে নিয়েছি আয় হবে 2 লক্ষ, সেই হিসাবে আমি ভূমির ভাড়া ধরলাম 40,000 টাকা। দেখা গেছে আমার ভূমির ভাড়া, শ্রমিকের পারিশ্রমিক, পুঁজি, সুদ এগুলোই ব্যয় হয়ে গেছে 1 লক্ষের উপরে, পরে আমি মাত্র পেয়েছি কত? লস হয়ে গেছে না? তাহলে এই যে বন্টন প্রক্রিয়া, মানে কাকে কি পরিমাণ দিব, ভাড়া কি পরিমাণ দিব, পারিশ্রমিক কি পরিমাণ দিব, সুদ কি পরিমাণ দিব, এটাকে খুব ভালো করে যাচাই বাছাই করে কি করতে হয়? বুঝে নিতে হয়। যদি এখানে আপনি ভুল করেন তাহলে আপনার কি হবে? লস হবে। এটা হলো 3 নম্বর প্রক্রিয়া বা 3 নম্বর অর্থনৈতিক সমস্যা। অর্থনীতির 4 নম্বর মৌলিক সমস্যা হলো উন্নয়ন বা ডেভেলপমেন্ট। উন্নয়ন বা ডেভেলপমেন্ট। উন্নয়ন বা ডেভেলপমেন্ট দ্বারা উদ্দেশ্য হলো নিজেদের অর্থনৈতিক উপার্জনকে কোন পদ্ধতি এবং পন্থা অবলম্বন করলে বর্তমান অবস্থা থেকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়া যায়। কোন পন্থা অবলম্বন করলে নিজেদের অর্থনৈতিক উপার্জনকে বর্তমান অবস্থা থেকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়া যায়। তা রাষ্ট্রেরও হতে পারে, ব্যক্তিরও হতে পারে। আমি ব্যক্তি, তাহলে আমি কোন পন্থা অবলম্বন করলে আমার বর্তমান অর্থনৈতিক যে অবস্থা রয়েছে এটাকে আমি আরো উন্নতি করতে পারবো। একটা রাষ্ট্র, সে অর্থনৈতিক কোন রুলস বা কোন নীতিমালা ফলো করলে রাষ্ট্রের এখন যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সে এর থেকে আরো উন্নতি লাভ করতে পারবে, এটাকেই বলা হয় উন্নতি।
মানে অর্থনীতির ক্ষেত্রে আমি কোন পন্থা অবলম্বন করলে আমার বর্তমান যে অবস্থা রয়েছে আমি এর থেকে আরো বেশি উন্নতি লাভ করতে পারবো, এটাকেই বলা হয় উন্নতি। তাহলে এখানে আপনাকে খুব ভেবে চিন্তে এমন পন্থা, এমন রুলস, এমন নীতিমালা ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, যেই পন্থা অবলম্বন করলে আপনি অর্থনৈতিক বর্তমান যে অবস্থায় রয়েছেন এর থেকে আরো উন্নতি লাভ করবেন। যদি এখানে পন্থা নির্বাচন করার ক্ষেত্রে আপনি ভুল করেন তাহলে এমনও হতে পারে আপনার বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আপনি এর থেকে আরো কি হয়ে গেছেন, ডাউন হয়ে গেছেন, নিচে নেমে গেছেন। তাহলে আপনাকে এমন একটা পন্থা অবলম্বন করতে হবে, আপনাকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যেই পদ্ধতি এবং পন্থা অবলম্বন করলে অর্থনৈতিক বর্তমান অবস্থা থেকে আপনি আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। এই হলো মোট অর্থনীতির 4টি সমস্যা। এই 4টাকে বুনিয়াদী সমস্যা মনে করা হয় এবং প্রতিটি অর্থ ব্যবস্থায় এই 4টি সমস্যার সমাধান দেওয়া খুবই জরুরি মনে করা হয়। এজন্য প্রত্যেকটি অর্থ ব্যবস্থায় অর্থনীতির এই মৌলিক 4টি সমস্যার সমাধান দেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে অর্থনীতির এই মৌলিক 4টি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো।